পার্ট হিসাবে যে ডিজিটালাইজেশনের একটা প্রসেস হাতে নিয়েছিলাম প্রথম থেকে, আপনারা জানেন। তার প্রথম কাজটা হয়েছিল আমাদের যে গাড়ির ই টিকেটিং, এবং ই টিকেটিং করার ফলে এখন দেখেন সব কিছুই কিন্তু অত্যন্ত সহজ হয়ে গেছে। গাড়ির যে গেট পাস, তারপরে ভিতরে যাওয়া আসা, সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলে আসে। ঠিক একইভাবে আমরা ম্যারিটাইম পোর্ট সিঙ্গেল উইন্ডো করছি। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে আমরা ইতিমধ্যে আয়োরিস যে প্ল্যাটফর্ম সেটা আমরা নিয়েছি, এবং সেটা আমরা এখন 24/7 আমরা অপারেট করছি। সেখানে সব পোর্ট এবং ডিজি শিপিং এই প্ল্যাটফর্মে যুক্ত আছে। এটা হলো ইউরোপিয়ান ইউনিয়নেরই একটা প্ল্যাটফর্ম, এবং এটার সাথে আমরা গতকালকে অনুমোদন পেয়ে গেছি। কাস্টমসের যে এসআই কোডা সেটাও এটার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। তো হয়ে গেলে আমরা যে ম্যারিটাইম সিঙ্গেল উইন্ডো, যেটা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের ফাল কনভেনশনের একটা রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু আমরা পূরণ করে ফেলতে পারছি। আর সবচাইতে বড় বিষয় হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে, এবং এটা কিন্তু আমাদের বহির্বিশ্বে একটা ভাবমূর্তি উজ্জ্বল করবে। এছাড়াও আমাদের যেই টার্মিনাল অপারেটিং সিস্টেম আছে এবং কাস্টমসের এসআই কোডা, সেটার সাথে আমরা ইতিমধ্যে একটা কন্ট্রাক্ট সাইন করেছি যে আমরা এখন এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই আমরা কিন্তু এই সিস্টেমের মধ্যে সিঙ্গেল উইন্ডোতে চলে আসবো। তাছাড়া আমরা ইবিএল এবং এইচএসবিসির সাথে কন্ট্রাক্ট সাইন করেছি। সেখানে রিয়েল টাইম যে গ্রস সেটেলমেন্ট যেটা হয় এবং পেমেন্ট যেটা হয়, এটা এখন হবে অনলাইনে। সো 24/7 আপনি বাসায় বসে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন। এখন একটা পেমেন্টের জন্য 2-3 দিন লেগে যায়, ব্যাংকে যেতে হয়, ফিজিক্যালি মুভ করতে হয়, এই হাতে লিখতে হয়, কত কিছু আছে। এগুলো এখন সব ডিজিটাল হয়ে যাবে। তাছাড়া আমরা 5Gর একটা অডিট করে ফেলেছি ইতিমধ্যে, এবং আমরাই 5Gতে বাংলাদেশে ইনশাল্লাহ লিডার হব, টু অ্যাডপ্ট দ্য 5G টেকনোলজি। তো জুন মাসের মধ্যে আমরা টার্গেট সেট করেছি, বাই জুন ইনশাল্লাহ আমরা কমপ্লিট অটোমেশন করে ফেলব, এবং এটার জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং সব পর্যায়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থাও রাখছি যাতে এই ট্রানজিশনটা আমরা সুন্দরভাবে করতে পারি। কিছুদিন হয়তো বা আমাদের ডুয়েল মেকানিজম রাখতে হবে, বাট আশা করি প্ল্যাটফর্ম ওয়াইজ আমরা রেডি হয়ে যাব, যাতে আমরা 24/7 রিয়েল টাইম ভিজিবিলিটি আমাদের থাকে। এবং ওই প্ল্যাটফর্মে আপনি কার্গো থেকে শুরু করে, জাহাজ থেকে শুরু করে, ভেহিকেল এবং সমস্ত ধরনের আপনার ইনফরমেশন আপনি একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আপনার জাহাজ কোথায় আছে, কার্গো কোথায়, কার্গো ম্যানিফেস্ট কি, তার বিল অফ ল্যান্ডিং থেকে শুরু করে তার সকল ধরনের তথ্য আপনার এই প্ল্যাটফর্মে থাকবে। এবং এটা একটা মানে ভবিষ্যৎ যে আপনার গ্রিন পোর্ট বা গ্রিন ম্যারিটাইম করিডোরের একটা আইএমওর রিকোয়ারমেন্ট অনুসারে এটা আসতেছে, যে ডিকার্বনাইজেশন আমাদের বাই 2040 ডিকার্বনাইজেশন করতে হবে। তো সেই জন্য গ্রিন টেকনোলজি আমরা দিচ্ছি। এই জন্য আমাদের এখন যে ইকুইপমেন্টগুলো আমরা ক্রয় করছি সবই হলো গ্রিন টেকনোলজি। ঠিক একইভাবে মাতারবাড়ি ডিপসি পোর্ট এবং আমাদের বে টার্মিনাল আর লালদিয়া টার্মিনাল, এখানে যে টেকনোলজিগুলো আসবে সবই হবে গ্রিন টেকনোলজি, এবং এই পোর্টগুলো হবে গ্রিন পোর্ট। আমরা যদি গ্রিন পোর্ট না করতে পারি তাহলে কিন্তু আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতে আসবে। তখন আমাদের জাহাজের ভাড়া বেড়ে যাবে, ইন্স্যুরেন্স বেড়ে যাবে, আলটিমেটলি কস্ট বেড়ে যাবে। তো সেই জন্য আমরা যদি এই ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন যেগুলো আছে, এগুলো যদি আমরা কমপ্লায়েন্ট হই, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। তো সেই জন্য আমাদের অনেক ইনভেস্টমেন্ট দরকার। এটার জন্য দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানই আগ্রহ দেখাচ্ছেন, এবং আমাদের লালদিয়াতে ইতিমধ্যে আপনারা জানেন ডিপি ওয়ার্ল্ড এবং পিএসএ সিঙ্গাপুর তারা কমিটমেন্ট করেছে, এবং সেই অনুসারে কাজ এগিয়ে যাচ্ছে। আশা করি এই বছরের শেষের নাগাদই ওনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে। এবং এই টার্মিনালগুলো যখন চালু হবে তখন আমাদের নতুন শিপিং রুট খুলে যাবে। যেমন আমরা এখন ডাইরেক্ট শিপিং করতে পারি না, ডাইরেক্ট যে লাইনার সার্ভিস। তো তখন দেখা যাবে যে এখান থেকে আমরা সরাসরি ডাইরেক্ট লাইনার সার্ভিস উইথ ইউরোপ, আমেরিকা, ইভেন ফার ইস্ট, এদিকে আমরা করতে পারবো।
পোর্ট আসলে যদি এই কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। অলরেডি তো আমরা রাস্তায় ফুল সুইংয়ে উঠে গিয়েছি। এখন আমাদের একটু স্পিড আপ করে যদি আমরা শেষ করে ফেলতে পারি, যত তাড়াতাড়ি করতে পারবো ততই আমাদের সুবিধা। আপনাদের একটা পয়েন্ট বলতে চাই যে ইতিমধ্যে আমরা যে আইএফসি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে যে স্টাডি করেছি সেখানে বের হয়ে আসছে যে প্রতিদিন আমাদের এই বন্দরের যে প্রতিবন্ধকতা, এটার কারণে আমাদের $1 মিলিয়ন ক্ষতি হচ্ছে প্রতিদিন, লস। তাহলে আপনি চিন্তা করেন যে যেখানে আমাদের লাভ করার কথা সেখানে আরও এটা একটা লস হচ্ছে। এটা উত্তরণের একমাত্র উপায় হলো আমাদের সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করা। এবং তখন হবে কি, আমরা বিভিন্ন লাইনারের সাথে আমরা যেই অ্যাগ্রিমেন্টগুলো, সিসিএ অ্যাগ্রিমেন্ট বলে, এগুলো করতে পারবো। এবং সিসিএ অ্যাগ্রিমেন্ট করলে হয়তোবা জাহাজের ভাড়া 30-40% কমে যাবে। কার্গের যে এখন আমাদের যেই ভাড়া, এটাও দেখা যাবে যে কন্টেনার ভাড়া 30-40% কমে আসবে। এটা সম্ভব। তাছাড়া হলো যে ডেলিভারি, টাইমলি যদি আমরা ডেলিভারি না দিতে পারি তাহলে কিন্তু হাই এন্ড প্রোডাক্ট বাংলাদেশে আসবে না। যেটা আপনার মনে করেন ভিয়েতনাম আমাদের থেকে 10 দিন ডেলিভারিতে এগিয়ে আছে। এই জন্য হাই এন্ড প্রোডাক্টগুলো সব ভিয়েতনামে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, চায়নাতে হচ্ছে। আমাদের এখানে কিন্তু হাই এন্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টগুলো আসছে না, এই একটাই কারণে, কারণ ওনারা এগুলো স্টোর করে রাখে না। হাই এন্ড প্রোডাক্ট হলো তৈরি হবে, ডেলিভারি হবে, সো ওখানে টাইম সেন্সিটিভ। সেই জন্য আপনার এয়ার কার্গো মুভমেন্ট লাগে, এবং শিপের মুভমেন্ট হলেও এটা একদম টাইমলি মুভমেন্ট হতে হবে। সেই জন্য আমাদের এই যে টোটাল যে লজিস্টিক চেইন, এটাকে হাই এন্ড লজিস্টিক চেইনের সাথে আমাদেরকে অ্যাড পাওয়ার হতে হবে। এবং সেটা হতে গেলে অবশ্যই আমাদের এই গ্রিন পোর্ট এবং মডার্ন টেকনোলজি আমাদের অ্যাডপ্ট করতে হবে, এবং ডিজিটালাইজেশন আর ডিকার্বনাইজেশনের কোনো অল্টারনেটিভ নেই। এই ক্ষেত্রে আমাদের যে বিলিয়ন ডলার্সের ইনভেস্টমেন্ট লাগবে, সেই ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই ফরেনারদের আসতে হবে, ফরেন ইনভেস্টরদের। তা আমরা সেই লক্ষ্যগুলো মাথায় রেখেই কাজ করছি, এবং তার সুফলে ইতিমধ্যেই দেশবাসী পাচ্ছেন, এবং আপনারা দেখতেছেন যে ভবিষ্যতে একটা আমাদের বড় ধরনের সম্ভাবনা উন্মোচন হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হলো যে আমাদের যে কর্মসংস্থান, বাংলাদেশে এখন অনেক আনএমপ্লয়মেন্ট পিপুল রয়েছে। প্রায় 4,500 মতো 4.5 কোটির মতো স্টুডেন্ট আছে। ওনারা কিন্তু আগামী 8-10 বছরের মধ্যে কিন্তু জব মার্কেটে চলে আসবে। তো আমরা যদি হিসাব করে দেখি, আগামী 10 বছরে প্রতি বছর মিনিমাম 70 থেকে 80 লাখ লোকের কর্মসংস্থান করা লাগবে আগামী 10 বছর। আমাদের জনসংখ্যার 50%-এর ঊর্ধ্বে হলো বয়স 27-এর নিচে। এই যে ইয়াং পপুলেশন, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সম্ভাবনা, যে এই ইয়াং পপুলেশন কিন্তু পৃথিবীতে এখন কোথাও নেই, এবং তাদেরকে আমরা যদি কাজে লাগাতে পারি, দেশ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। এখন তাদের কাজে লাগাতে হলে তো আমাদের কর্মসংস্থান করতে হবে, আর কর্মসংস্থান করতে গেলে কিন্তু আপনাকে যেই এক্সপোর্ট ইম্পোর্ট, যে ইন্টারন্যাশনাল লজিস্টিক্স, এটাকে আমাদেরকে অবশ্যই রোবাস্ট হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে, সিকিউর হতে হবে, সেফ হতে হবে, রিলায়েবল হতে হবে। নাইলে কিন্তু আপনার ফরেন ইনভেস্টররা আসবে না, যারা হাই এন্ড প্রোডাক্ট করে তারা এখানে আসবে না। তো তাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমাদের প্রযুক্তিগত এবং বন্দরের যে সক্ষমতা, দুইটাই কিন্তু আধুনিক করতে হবে। এবং আমরা যেটা করে ফেলতে পারি, দেখবেন যে এই চট্টগ্রাম, মহেশখালী, মাতারবাড়ি, এই অঞ্চলটা হয়ে যাবে ভবিষ্যতে সিঙ্গাপুর, স্যাটেলাইট সিটি হবে, এবং এই এরিয়াটা হবে আমাদের জন্য গ্রোথ ইঞ্জিন, এবং সেখানে বন্দরই মেইন রোলটা প্লে করবে। সো ফিউচার development of the country that depends on the ports. কারণ ইনভেস্টমেন্টরা তারা কিন্তু রেডি আছে, তারা ইনভেস্টমেন্ট করার জন্য তাদের অর্থ আছে, তাদের কিন্তু প্রয়োজন আছে, কিন্তু তারা যেখানে
এই নিশ্চয়তাগুলো পাবে, এফিশিয়েন্ট, সেফ, সিকিউর অ্যান্ড রিলায়েবল ইনভেস্টমেন্ট যেখানে করতে পারবে সেখানে তারা আসবে। আর একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আমাদের যেই নিরাপত্তা। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা নিরাপত্তা প্রতিষ্ঠান এখানে এসেছিল এবং তাদের সাথে আমাদের সমস্ত কিছুই আমরা দেখিয়েছি, তারা অডিট করেছে। বিশেষ করে আইএসপিএস কোডের যে মেইন অডিটটা সেটা এবার হয়েছিল, সেখানে ইউএস কোস্টগার্ড এসেছিল এবং ওনারা এখানে আমাদের সব কিছু দেখেছেন। দেখে তারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলে গেছেন যে নো অবজারভেশন এক্সেপ্ট আউটস্ট্যান্ডিং। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কোর্টের ইতিহাসে এটা হয়েছে, এরকম একটা রিপোর্ট। ঠিক একইভাবে আপনার সমুদ্রেও আমরা কিন্তু নিশ্চিত করেছি এবং রিক্যাপে কিন্তু আমাদের কোনো ওই ধরনের নাই, ইনসিডেন্ট রিপোর্ট নাই। তো যখন এই ম্যারিটাইম সিকিউরিটি এবং পোর্ট সিকিউরিটি যখন আমরা এনশিওর করতে পারি, তখন কিন্তু ওনারা আশ্বস্ত হয় যে না, এখানে তো কোনো ঝামেলা নাই। এইভাবে কিন্তু আমাদের এই নিশ্চয়তা ওনাদেরকে দিতে হবে এবং আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে যে হ্যাঁ, আমরা রেডি, আমাদের ইয়াং জেনারেশন আছে, তারা কাজ করবে, আমাদের জায়গা আছে এবং আমাদের প্রতিষ্ঠান বন্দর সক্ষম। তখন কিন্তু ওনারা এমনিতেই আসবে, দেখবেন যে ওনাদের ডাকা লাগবে না, এমনিতেই আসবে। এখন যেটা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিককালে আমরা যখন এই কার্যক্রমগুলো হাতে নিই, তখন আপনারা দেখেছেন যে এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছে, সবাই কিন্তু বিজনেস প্রতিনিধি। এই ইনভেস্টমেন্ট সামিটের শুরুর আগে কিন্তু আমার এখানে জার্মানির একটা টিম এসেছিলেন, 10 জনের, জার্মান অ্যাম্বাসেডার সহ। ওনাদের টিম লিডার ছিলেন যে মিস্টার থমাস কৈনিক, এবং বিজনেস সামিটের পরে ওনার লেখা পাবলিশ হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে। ওইটা আবার উনি আমাকে শেয়ার করেছেন, ওখান থেকে পাঠিয়েছেন জার্মানি থেকে। তো সেখানেও কিন্তু বন্দরের কথা লিখেছেন, উনিও কিন্তু বলেছেন যে বন্দরের সক্ষমতা। সবাই কিন্তু বলছে যে আমাদের যে ইয়াং ওয়ানের যে চেয়ারম্যান, উনি বলছিলেন যে স্পিড টু মার্কেট, এই স্পিড টু মার্কেট আমাদের অ্যাটেন্ড করতে হবে, টাইমলি ডেলিভারি। এইটা যদি করতে পারি তাহলে কিন্তু ওনারাই ওই ভিয়েতনামে যে ইনভেস্টমেন্টগুলো ওনাদের আছে সব বাংলাদেশে চলে যাবে। আমাদের কম্পিটিটিভ মার্কেটে যেতে হলে এখন আর কোনো অল্টারনেটিভ নেই, বন্দরের সক্ষমতা বাড়ানো ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। এই জন্য আমরা চেষ্টা করেছি এবং আপনাদের সবার সহযোগিতা আমরা দেখেছি যে মিডিয়ার যে ভূমিকা এখানে একটা বড় ধরনের ভূমিকা ছিল। এই বে টার্মিনাল, এই মাতারবাড়ি নিয়ে যে আপনারা যেভাবে লেখালেখি করেছেন, আমি সব পেপার কাটিং আমি রেখে দিয়েছি, যে ভবিষ্যতে হয়তো এটা আমার দেখার সুযোগ হবে রিটায়ারমেন্টের পরে, সব বিটুইন দ্য লাইন্স। তো আপনাদের এই ভূমিকাটা আসলে আনবিলিভেবল, যার জন্য কিন্তু দেখেন এটা সবাই কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসাবে নিয়েছে। ঠিক আছে, তো কালকে আমি ওয়েট করতেছিলাম যে কখন 9:45 এই আমাদের কন্ট্রাক্টটা ওয়াশিংটনে সাইন হয়, এবং সাইন হওয়ার সাথে সাথে আমি ছবি সহ পেয়ে গেছি এবং তখন আমি এগুলো শেয়ার করেছি আমাদের যারা আছে সবাইকে। এটা আমাদের জন্য একটা বড় অর্জন, বুঝছেন, দেশের জন্য, জাতির জন্য একটা বিরাট অর্জন। এই যে মাতারবাড়ি ডিপসি পোর্ট এবং বে টার্মিনাল যে হয়ে গেল, এটা কিন্তু মানে আগামী 100 বছর এই দেশের মানুষ এটার সুফল পাবে। এবং আমরা সবাই এটা মানে নিজের চোখে দেখতে পেলাম যে আমাদের উপস্থিতিতে, আমাদের মাধ্যমে, আমাদের সবার সক্রিয় বা পরোক্ষ প্রত্যক্ষ অংশগ্রহণে এই কাজটা হয়ে গেল। আমরা কিন্তু সবাই একটা হিস্ট্রির পার্ট হয়ে গেলাম। আরেকটা বিষয় আমরা যেটা চিন্তা করেছি সেটা হলো আমাদের কোনো ফ্রি ট্রেড জোন নাই। তো গত অক্টোবরে আমরা কাস্টমস এনবিআর সাথে চেষ্টা করেছি একটা ফ্রি ট্রেড জোন এখানে করার জন্য। আমরা এখন তুলা নিয়ে আসি বিদেশ থেকে, হাইয়েস্ট তুলা ইম্পোর্ট করি আমরা হলো পৃথিবীতে। 5 থেকে 6 বিলিয়ন ডলারের তুলা প্রতি বছর আমরা নিয়ে আসি। এই 5 থেকে 6 বিলিয়নের তুলা যদি আমাদের দেশে যদি আমরা করতে পারি, তো ওইটাও তো আমাদের জন্য মানে অ্যাটলিস্ট তো ফরেন কারেন্সি তো সেভ হয়ে যাবে। আপনি একটা ফরেন
কারেন্সিতে এলসি ওপেন করলে ওইটা ডেলিভারি হইতে আপনার প্রায় 3 মাস লেগে যায় মিনিমাম। আমরা যদি এখানে ফ্রি ট্রেড জোন করতে পারি, সেখানে আমরা যদি তুলা রাখতে পারি, এখানে শুধু আমাদের দেশের না, আশেপাশের দেশেও আমরা এটাতে মার্কেট করতে পারবো। এটা দিয়ে একটা কর্মসংস্থান, লজিস্টিক চেইন এবং একটা যে ইনভেস্টমেন্টের একটা যে অপরচুনিটি সৃষ্টি হবে, এটা আমাদের এখানে করা এখন অপরিহার্য হয়ে গেছে। এটা শুধু আমি তুলার কথা বললাম। তো একটা ফ্রি ট্রেড জন্য যদি আমরা এখানে করতে পারি, বছরে এখান থেকে দেখা যাবে 10-12 বিলিয়ন ডলারের আমাদের আসবে, রিটার্ন আসবে। এখন আপনারা যে সিঙ্গাপুরে রাখেন, ওখানে সিঙ্গাপুরে অনেক ভাড়া দিতে হয়, থেকে এলসিও থেকে বাংলাদেশে আসে শিপমেন্ট হয়। তো ওই মার্কেটটা তো আমাদের এখানে রয়ে গেছে। আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, আমরা 1 নম্বর তুলা ব্যবহারকারী দেশ, তাহলে আমাদের এখানে তো এই ফ্রি জোনটা দরকার। আমরা পানগাতেও চেষ্টা করছি ওখানে একটা করার জন্য, যাতে ঢাকা, যেহেতু ঢাকা কেন্দ্রিক হলো আমাদের গার্মেন্টসগুলো মোস্টলি, তাহলে ওখান থেকে সরাসরি দেখা যাবে যে লোকাল কারেন্সিতে আপনার এলসি ওপেন করবে, ডেলিভারি দিতে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লেগে যায়, তার বেশি না। এখন তো ফরেন কারেন্সিতে এলসি ওপেন করা অনেক সময় লেগে যায়, তারপরে তো ডেলিভারি টাইম তো আছে। এইটা হলো একটা, যে তখন আমাদের যারা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের জন্য কিন্তু এটা অনেক সহজ হয়ে যাবে কাজ, এবং আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়, এবং এর মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। একইভাবে আমরা চাচ্ছি যে চট্টগ্রামে বিশেষ করে এখানে এয়ারপোর্ট আছে এবং এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হাবও আছে, আবার পোর্টও আছে। এইটা হলো সবচাইতে একটা আদর্শ জায়গা যেখানে আমরা ফ্রি ট্রেড জোন করতে পারি। এইটা না আমরা অ্যাক্টিভ কাজ করছি, এবং ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা আদেশ জারি হয়েছে, একটা কমিটি করা হয়েছে, সেখানে আমাদের মেম্বার হারবার আমাদের মেম্বার হিসেবে থাকবেন। আমরা কিছু কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, করে হয়তোবা এটা আমরা এই কমিটির মাধ্যমে এটা উপস্থাপন করব, যাতে এটা আমরা খুব দ্রুত করতে পারি। যত দ্রুত করতে পারবো ততই আমাদের লাভ। এবং সেখান থেকে শুধু এই না, আপনার তুলা না, আমরা ইভেন ডাল, চাল, অনেক কিছু এখানে রেখে দিতে পারবেন। ওইরকম আমাদের ওয়্যার হাউস, বন্ডেড ওয়্যার হাউস এবং সিএফএস এগুলো করে রাখলে, এগুলো আমরা এখানে রেখে দিলে সব দিক থেকে লাভ হবে। তাছাড়া আমরা আর একটা কাজ হাতে নিয়েছি, সেটা হলো আমাদের এখন কোনো রেফ্রিজারেটর বা রিফার কন্টেনারের কোনো নাই, আলাদা কোনো স্পেস নাই। এটা আমাদের পোর্টের ভিতর আপনারা দেখছেন প্লাগ করে রেখেছি। তো এটার জন্য আমরা ইউএসএইডের একটা ফান্ডে চাচ্ছি যে একটা কোল্ড স্টোরেজ এবং রিফার কন্টেনার একসাথে করার জন্য। তো সেটার জন্য আমরা একটা জায়গা ইতিমধ্যে ইয়ারমার্ক করেছি, এবং এটা বহুত এগিয়ে গেছে কাজটা। আশা করি খুব অল্প সময়ের মধ্যে জায়গাটা আমরা পেয়ে যাব। পেয়ে গেলে তারপরে ওখানে আমরা এই রিফার কন্টেনার এবং কোল্ড স্টোরেজের জন্য ডেডিকেটেড জায়গা করে দেবো ইনশাআল্লাহ। এক্সিস্টিং যে আমাদের ইয়ার্ডগুলো আছে, ইয়ার্ডগুলো আমাদের সংস্কার করা দরকার। বিশেষ করে জিসিবির 5-6টা ইয়ার্ড আমাদের ইমিডিয়েটলি রেনোভেশন করতে হবে। এটা অনেক পয়সার বিষয়, খরচ লাগবে, সময় লাগবে, কিন্তু এখনই আমরা এটা নিতে পারছি না, কাজগুলো হাতে নিতে পারছি না। এই কারণে যে আমাদের এটা হলো যেই বর্তমানে যেই প্রেশারটা, এটা আমরা সাস্টেন করতে পারবো। তার জন্য আমরা চাচ্ছি খুব দ্রুত একটা হ্যাভিলিপি কার্গো জেটি লালদিতে করার জন্য, এবং একইভাবে ওইদিকে আমরা চাচ্ছি আরও ইয়ার্ড স্পেস বাড়ানোর জন্য, এবং ট্রাক টার্মিনাল, কয়েকটা ট্রাক টার্মিনালের কাজ আমরা হাতে নিয়েছি, যাতে এগুলো হয়ে গেলে ডেডিকেটেড ট্রাক টার্মিনাল না থাকাতে আপনারা দেখছেন যে মানুষের কত কষ্ট হয় রাস্তায়, এখানে সেখানে তাদেরকে পার্কিং করতে। পার্কিংয়ের জায়গা না থাকলে তো এটা করবেই। এই জন্য ওইটাকেও আমরা প্রায়োরিটি দিয়েছি, যে একটা পার্কিংয়ের সুন্দর কয়েকটা জায়গা বের করে ওখানে করার। এগুলো আমরা কাজ করছি। ইনশাল্লাহ বে টার্মিনাল হয়ে গেলেই এর সাথে আমাদের যে 2000 ট্রাক টার্মিনাল ব্যবস্থা হবে, এটাই আমাদের জন্য অনেক উপকারী হবে। আর বে টার্মিনাল হয়ে গেলে আপনার নদীর ওই পাড়েও তখন দেখবেন যে আরও উন্নত হয়ে যাচ্ছে। এখন যেমন আমাদের টানেল থেকে খুব একটা রিটার্ন আসে না,
বে টার্মিনাল হয়ে গেলে দেখবেন তখন টানেলেরও ব্যবহার বেড়ে যাবে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে আমাদের যে কাজগুলো আমরা করে যাচ্ছি এটা সুফল আগামী 5-7 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা পাবো। এখন আসি আমাদের কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে। আপনারা জানেন যে বিগত 14-15 বছরে আমাদের চিটাগং পোর্টের ভিতরে অনেক পদোন্নতি নিয়ে অনেক ঝামেলা ছিল। এটাও তো একটা বিষয়, আমরা কষ্ট করছি, একসাথে কাজ করছি, আবার এদিকে যদি এই জিনিসগুলো না দেখা হয়, তা আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছিলাম প্রথম থেকে। তা আমরা 663 জনকে পদোন্নতি দিয়েছি এর মধ্যে, এটা হাইয়েস্ট মানে চিটাগং বোর্ডের হিস্ট্রিতে। এখন আর কোনো কনজেশনে নেই। তারপরে আমরা হলো 363 জন কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের কার্যক্রম হাতে নিয়েছি। বেশ কিছু নিয়োগ অলরেডি হয়ে গেছে এবং পর্যায়ক্রমে আমরা করে যাচ্ছি। এখন আমাদের পরীক্ষা নেওয়া নিয়োগের যে প্রক্রিয়াটা, এটা করাটাই কষ্ট হয়ে গেছে। কারণ আমাদের এই মেম্বার, তারপরে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, ওনারাই কিন্তু ঘুরে ফিরে একজনকে দেখা যায় যে 2-3টা এই পরীক্ষার ইয়েতে তাদেরকে নিয়োগ করতে হচ্ছে। তো তাদের দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এই কাজগুলো অতিরিক্ত কাজ, এগুলো করা অনেক কষ্টসাধ্য। তারপর আমরা করে যাচ্ছি। তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো খুব সহজেই আমরা হয়তো করে ফেলবো অতি দ্রুত। আমাদের টার্গেট হলো যে এই বছরের মধ্যে মানে ম্যাক্সিমাম নিয়োগ আমরা শেষ করে ফেলবো, জুনের মধ্যে হয়ে যাবে আশা করি। আর বাকি যেগুলো থাকবে আমরা যদি আরও ছাড়পত্র নিয়ে আসতে হয়, কারণ কিছু কিছু জায়গায় আমাদের কিছু স্থাপনা নতুন আসছে, এখানে হয়তো নতুন আরও কিছু জনবল লাগবে, এগুলো আমরা নিয়োগ করে ফেলব। এবং সবগুলো আমরা কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে করতেছি। ওভারঅল মানুষের যে আস্থা অর্জন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের উপরে মানুষের জন্য 100% আস্থা থাকে, বন্দর যেন ব্যবহার বান্ধব হয়, বন্দর যেন সবার জন্য গর্বের বিষয় হয়, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের আগামীতে আর অ্যাটলিস্ট এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে যে বন্দরে আমরা যে কাজগুলো করছি এটা সবাই এটা নিয়ে গর্ব করবে, এটা অনুকরণ করবে অ্যাটলিস্ট ভবিষ্যতে। তা আমি এখানে শেষ করলাম। এখানে কয়েকটা পয়েন্ট আসছে যেগুলো আসলে ডাইরেক্টলি বন্দরের না, আমার মেম্বার আমাকে স্মরণ করে দিল। সেটা হলো যে সামাজিক দায়বদ্ধতা। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমরা কিন্তু সিটি কর্পোরেশন যে কাজটা করছে আপনার জলাবদ্ধতা নিরসনের জন্য, সেখানে আমরা নিজেরাও সম্পৃক্ত হয়েছি, আমাদের ইকুইপমেন্ট নিয়োগ করেছি এবং আমরা আর্থিকভাবেও ওখানে সহায়তা করছি। তাছাড়া আমরা নিজেরা ক্যাম্পেইন করছি এবং আমাদের স্কুল কলেজগুলোর মাধ্যমে আমরা লিফলেট তৈরি করে এগুলো বিতরণ করেছি এবং এখন আমরা কিছু ডাস্টবিন তৈরি করতেছি মানে কাস্টমাইজড। তাছাড়া ড্রেজিং যে সমস্ত জায়গায় ম্যাক্সিমাম করা সম্ভব আমরা অতিরিক্ত করে করছি, যেটা আমাদের লিমিটেরও বাইরে, মানে আশেপাশে যতটুকু পারি এটা আমরা করতেছি। কারণ এটা হলো, আমি মনে করি যে আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা একটা সামাজিক দায়বদ্ধতা, সেই হিসাবে আমরা এটা করছি। এটা নগরবাসী না, এটা দেশবাসীও এটা উপভোগ করতে হবে। আমার মেম্বাররা তো অনেক পয়েন্ট দিচ্ছেন, এগুলো ম্যাক্সিমাম হয়ে গেছে। বহির্নগরে যৌথ অভিযান, আমরা যৌথ অভিযান অনেক পরিচালনা করেছি, ল্যান্ডেও করেছি, নদীতেও করেছি এবং বহির্নগরেও করেছি। এটা আমাদের করতে হয়েছে। আশা করি যে ভবিষ্যতে আর এটা করা লাগবে না, কারণ টোটাল যে সিকিউরিটি সিস্টেমটা আমরা ইন্টিগ্রেটেড করে ফেলব। একটা হলো আপনার যে উপরের যে সার্ভেলেন্স, মনিটরিং অ্যান্ড হলো কন্ট্রোল, ঠিক একইভাবে আমরা আন্ডার ওয়াটার যে সিকিউরিটি সার্ভেলেন্স, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমও ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। এগুলো করে ফেললে তখন কিন্তু একদম রিয়েল টাইম সব কিছুই মনিটর করা যাবে। আর বিশেষ করে আমাদের যে ম্যারিটাইম সিঙ্গেল উইন্ডো হয়ে যাচ্ছে, এটা হয়ে গেলে তো আর আপনার কোনো সমস্যা নেই। তখন কিন্তু কেউই আপনার এই নিয়ম শৃঙ্খলার বাইরে যেতে পারবে না, নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে। তো সেই জন্য আমরা এখন যৌথ অভিযান করছি, ভবিষ্যতে এটা কমে যাবে। বাট আমাদের এটা এই যৌথ অভিযান করতে গিয়েও আমাদের যে ম্যাজিস্ট্রেট বন্দরের
এবং আমাদের যেই কর্মকর্তারা ওনারা কিন্তু অনেক পরিশ্রম করেছেন। তো সবাই কিন্তু এই পরিশ্রমগুলো করছেন সাধারণ মানুষের জন্য, ব্যবসায়িক যারা তাদের জন্য। এমপিএ টার্মিনাল যেটা আমাদের মার্কস লাইন করবে লালদিয়াতে, এই টার্মিনালটার কাজও খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা আশা করি আপনার অগাস্টের মধ্যে ইনশাল্লাহ আমরা কন্ট্রাক্ট সাইন করতে পারবো বলে আশা করি। তো এই বছরটা আসলে আমাদের বন্দরের জন্য, দেশের জন্য আসলে একটা গৌরবের দিন। আর বিশেষ করে আজকের এই বন্দর দিবসের যে অনুষ্ঠান, এটা আসলে আমাদের ভবিষ্যতে আসলেই অনুকরণীয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। আমি আমার জাস্ট বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব। বি ফ্রি, ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড। আমি সবচেয়ে খুশি হব যদি আমাকে হার্ড কোশ্চেনগুলো আগে দেন, তাহলে পরে আমার জন্য সহজ হবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম রাশেদ এই চৌধুরী। আমি দৈনিক বণিক বার্তায় কাজ করি। প্রথমে 138তম বন্দর দিবস উপলক্ষে আপনাকে এবং আপনার সহকর্মীদেরকে শুভেচ্ছা জানাই। আমি আসলে যেটি জানতে চাওয়া, আসলে যদি মাতার বাড়ি নিয়ে এখানে উল্লেখ করেছেন, মাতার বাড়ি নিয়ে আমার একটা বিষয় জানতে চাওয়া, মানে যদি আমার কোনো তথ্যের ভুল থাকে নিশ্চয়ই আপনি সংশোধন করে দেবেন। আশা করি মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর 16 মিটার রাস্তার কথা বলা হচ্ছে। এটা গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশের প্রথম একমাত্র। কিন্তু আমার কাছে যে তথ্য আছে, এসপিএল যে আপনার সিঙ্গেল পয়েন্ট বোরিং, সেখানে এই সিঙ্গেল পয়েন্ট বোরিংয়ে যে টানা হয়েছে তলাদেশে, এটার কারণে মানে 13 মিটার জাস্ট এর বেশি যাওয়াটা সম্ভব না, যে পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা করছে আর কি। তো আমার তথ্য যদি ঠিক হয়, তাহলে আপনারা এটাকে কিভাবে গভীর সমুদ্র বন্দরের সংজ্ঞায় নিয়ে আসছেন? আর এটা আমার প্রথম প্রশ্ন। যদি ভুল থাকে অবশ্যই সংশোধন করে দিবেন। আমি আগে এটাই একটু প্লিজ। আমাদের এখানে কি ক্যাপ্টেন আতাউল আছে নাকি? নাই। চিফ হাইড্রোগ্রাফার দুজনে নাই। না, আসলে আমাদের এটা যেটা করা হয়েছে, এটা 16 মিটার ড্রাফটের ভেসেল অনায়াসে যাওয়া আসা করতে পারবে। এবং এখন আপনারা দেখেছেন যে আমাদের মেরিন ডিপার্টমেন্টের কেউ আছে এখানে? আমরা লাস্ট হাইয়েস্ট কত ড্রাফটের ভেসেল ভিতরে গেছে? যখন আমরা প্রথমে জাহাজ আমরা আনি, তখন কিন্তু 60 মিটার ড্রাফটেরও জাহাজ আনা যেত। তো ওখানে যে কোল পাওয়ার প্ল্যান্টের জন্য যে জাহাজটা, তারা একটা নির্ধারণ করে দিয়েছে যে 60,000 থেকে 65,000 টন কার্গো আনবে। 60,000 থেকে 65,000 টন কার্গোর জন্য ড্রাফটটা 12.5 মিটার। যেহেতু আমরা জানি যে ওখানে একটা কোল পাওয়ার প্ল্যান্ট আছে এবং তাদের বেশি চাহিদাও নাই, তো সেই জন্য আমরা এখন 12.5 মিটারে এর ভিতরে চ্যানেলটা যেহেতু 3-4 বছর আগে ড্রেস করা হয়েছে, কিছুটা মেনটেন্স যদি প্রয়োজন হবে। আমাদের চেয়ারম্যান স্যার মোবিলাইজ করে ওখানে কিন্তু কন্টিনিউস রেজিং হবে। সুতরাং এখানে যে আপনাকে যখন চাহিদা বাড়বে, যে মাথাবাড়ি ডিপসি টার্মিনালের কন্ট্রাক্ট আমাদের টাইম হয়েছে, যে চেয়ারম্যান স্যার বলল যে 27 না 28-এ চালু হবে না, 28 যখন 29 যখন চালু হবে, তখন কিন্তু আমাদের ড্রেজারও আছে এবং আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু ড্রেজিং মেনটেন্সের যে প্ল্যান আছে, আমরা মিনিমাম 60 মিটার ড্রাফট মানে আনতে পারবো। এটা হলো লিড বেস। সুতরাং এখানে যে আমরা যদি 12,000 কমপ্লিট আনতে তা না, আমাদের যদি ওখানে যদি ডিমান্ড থাকে, উই ক্যান ব্রিং দ্য শিপ ফর ডিপার ট্রাভেল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু ওখানে 16 মিটারের ড্রাফটের ভেসেল আনতে পারবো, কোনো সমস্যা নেই। মাঝে যেহেতু আপনার ড্রেজিং না হওয়াতে আমরা চেক সার্ভে করেছি। চেক সার্ভে করার পরে দেখা গেলো কিছু কিছু জায়গায় আপনার ড্রেজিং লাগছে। তো ওই জায়গায় আমরা ইমিডিয়েটলি খনক দিয়ে এখন ড্রেজিং শুরু করেছি। এটা মিডিয়াতে আসছে, আপনারা রিপোর্টে দেখেছেন। আর আমরা নতুন করে ড্রেজার, 2টা ড্রেজার কেনার জন্য
কাজ হাতে নিয়েছি, যে অধিক মানে 16 মিটার যাতে আপনার ডেপ করতে পারে এই ধরনের ড্রেজার আমাদের নাই, সেজন্য আমরা 2টা ড্রেজার কেনার কাজ হাতে নিয়েছি। এবং ওই 2টা হয়ে গেলে তখন আমাদের এখানে 16 মিটার ডাক ভেসেল যে কোনো সময় আসা যাওয়া করতে পারবো, সমস্যা হবে না। তাছাড়া আপনার ওখানে একটা রিফাইনারি হচ্ছে, টিকে গ্রুপ করছে, এই রিফাইনারির জন্য ওখানে একটা টার্মিনাল হচ্ছে, আর একটা জাস্ট সাউথ ব্রেকওয়াটারের সাথে। ওই টার্মিনালটার সাথেও আমরা ইস্টার্ন রিফাইনারি যে আপনার সিঙ্গেল পয়েন্ট বোরিং, ওইটার পাইপলাইনকে আমরা ওখানে সংযুক্ত করে দিচ্ছি। এতে করে কি হবে, ওই সিঙ্গেল পয়েন্ট বোরিংয়ের পাশাপাশি তারা এই টার্মিনালও ইউজ করতে পারবে ইস্টার্ন রিফাইনারির তেলের জন্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি বন্দর দিবসে সকল বন্দরের কর্মকর্তাদেরকে এবং যারা বন্দর সংশ্লিষ্ট আছেন। আপনারা অনেক কাজ করেছেন, অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন, সেই কারণে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, দেশের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এনসিটি নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। এনসিটি নিয়ে কথাবার্তা হচ্ছে, এটি যাতে প্রাইভেটাইজেশন না হয় বা কেউ চাচ্ছে প্রাইভেটাইজেশন না হয়, এই বিষয়টা সম্পর্কে বন্দর কর্তৃপক্ষের অবস্থান এবং বক্তব্য। আরেকটি বিষয় হচ্ছে যেখানে আপনি খুব ভাবে চাচ্ছেন যে মানে বেশি করে বিদেশি বিনিয়োগ আসুক, বিদেশি বিনিয়োগ চলে আসে, একেবারে এটা অনেক বেশি কার্যকর হবে, এটা মনে হচ্ছে বাংলাদেশে যেহেতু বন্দরের টাকা নেই। এখন বন্দর আমরা তো যেভাবে জানি বন্দরের তো টাকা আছে, বন্দরের টাকা না থাকলে বিদেশি বিনিয়োগ আসলে এই বন্দরটা কি বাংলাদেশের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে এবং কতটুকু কি পরিমাণ বিদেশি বিনিয়োগ আপনারা আশা করেন? যেখানে টার্মিনালের 3টা টার্মিনালের মধ্যে 2টা যদি বিদেশিদেরকে দেওয়া হয়, একটা বন্দরে থাকে, তাহলে 2% বিদেশিদের হাতে চলে আসে। আবার টার্মিনাল হলে ভিতরের টার্মিনাল গুলো পুরোনো বন্দরটা কতটুকু কার্যকর করে, এই বিষয়টা একটু জানতে চাই। দুটো প্রশ্ন। আরেক 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা নিয়ে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা গতবার বলেছিল খুব পজিটিভ আকারে আমাদেরকে মানে ফ্ল্যাট করেছিল এবং এটা কতটুকু সাকসেস হয়েছে এবং সেটা কতটুকু রাস্তাটা ছিল কি পানগাঁও? স্যার 3 নম্বরটা হচ্ছে পানগাঁওয়ের 2টা কোশ্চেন, এনসিটি টার্মিনালের বেশি আর পানগাঁওয়ের। ধন্যবাদ। আমি আচ্ছা, ওই কোশ্চেনের একটু আনসার দিয়ে নিই ওনারটা। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি 138তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্দরের। আমি সালাউদ্দিন, আমি ইত্তেফাকে কাজ করি। আমি প্রশ্ন, আপনি শক্ত প্রশ্ন করতে বলছেন, সেজন্য শক্ত প্রশ্নটাই আগে করছি। যে জিনিসটা হলো আপনার স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান অনুসারে আপনাদের চিরং পোর্ট, দ্যাট মিনস বাংলাদেশে আপনাদের যে পোর্টগুলো এখন হচ্ছে কিংবা আগামীতে হবে, 29 বলছেন, 31 বলছেন, কিংবা এরই মধ্যে আরো হবে, সেখানে আপনার হিসেব মতে 35-এ আপনার 7 মিলিয়ন এবং 40-এ গিয়ে 10 মিলিয়ন এবং 43-এ গিয়ে আমার মনে হয় যে 14 মিলিয়নের একটা মাস্টার প্ল্যানে বলা হয়েছে। এই ইয়েগুলো থেকে পাওয়া যাবে আপনার ফ্যামিলি। তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশের এই নেসেসিটি কতটুকু, যে আপনার ইনপুট এক্সপোর্ট কতটুকু আছে, এই কিংবা এই যে আপনি বিশাল হিউজ হ্যান্ডলিংয়ের ক্ষমতা সম্পন্ন একটা দেশ গড়ে উঠবে কিংবা চিরং পোর্ট ইয়ে করবে, সেই ইয়ে থেকে পানগা কিংবা সবগুলো মিলিয়ে, তো আমার এতগুলো ইয়েকে আমার এক্সপোর্ট ইম্পোর্ট আছে কিনা বলেও কিংবা এত এতটুকু হবে কিনা, কিংবা যদি না হয়ে থাকে, কিন্তু আমরা বিগত সময় যে আপনাদের বিগত সময়ের চেয়ারম্যান কিংবা যারা বলে আসছিলেন যে বাইরের কানেক্টিভিটি কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, বন্দরের সাথে আমাদের এই যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে আমাদের এই যে ডিপ সি পোর্টগুলো ইউজ করার, এখানে যেমন বেটার বিনা হলে আপনার মাদার ভেসেলগুলো ডাইরেক্ট আসবে, বেটার মাদার ইয়েতে মাদার বাড়িতে আসবে, সেগুলোর ক্ষেত্রে আপনার এই যে ট্রান্সশিপমেন্টের ব্যবস্থাগুলো কিংবা আমাদের মাথায় আছে কিনা। কারণ বাস্তব কথা হলো যে এই 14 মিলিয়ন বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টের অবস্থা কখনো ক্রিয়েট হবে বলে সন্দেহ রয়েছে, হবে না। সেটা একটা প্রশ্ন, সেটা এই করলাম। আর সাথে সাথে আপনার সহজ প্রশ্ন যেটা হলো যে এই আপনি ফ্রি ট্রেড জোনের কথা বলছেন এবং ফ্রি ট্রেড জোনের মধ্যে আপনি কটনের কথা বলছেন। আমার মনে হয় এখানে আরো অন্যান্য যে আপনি চাল বলছেন, তার কমগুলোর কথা বলছেন, এবং আরো কি কি থাকতে পারে কিংবা সেটা কতটুকু এরিয়া বেসিসে আপনি করতে পারেন, সেটা একটু বলবেন। ধন্যবাদ।
ধন্যবাদ। আপনার লাস্ট কোশ্চেনটা প্রথমে আনসার করে দিন, নাহলে দেখা যাবে ভুলে গেছি। অ্যাকচুয়ালি এইটা যেহেতু যে কমিটিটা হয়েছে এখানে আপনার কনসার্ন মিনিস্ট্রির সবাইকে নিয়ে করা হয়েছে। ওনারা এটা স্টাডি করে নিশ্চয়ই এটা সুন্দর একটা প্রস্তাবনা নিয়ে আসবেন, ঠিক আছে? তো এটা হইলে আপনার সমাধান হয়ে যাবে যে কোথায় আপনার কী ধরনের আমরা করতে পারবো, স্টোরেজ করতে পারবো। কারণ আমরা চাচ্ছি ঢাকাতে একটা আর চিটাগাং একটা। চিটাগাংয়ে যেটা হবে এটা ফর রিজনাল কান্ট্রিজ, বাংলাদেশ এবং আশেপাশের দেশের জন্য। আর যেটা ঢাকাতে হবে এটা জাস্ট আমাদের নিজস্ব মানে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য। এখন আসি আমার যে কোশ্চেনটা করছিলেন ইয়ের ব্যাপারে, যে সিপি এর এনসিটি এবং ইয়ের ব্যাপারে, যে এনসিটি দিয়ে দেওয়ার ব্যাপারে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা কাউকে মালিকানা দিয়ে দিচ্ছি না। মালিকানা কিন্তু আপনি যেমন একটা বিল্ডিং করে কি করেন, বিল্ডিংটা ভাড়া দেন, ঠিক আছে না? এটাও ঠিক ওই রকমই, মানে আমরা কিন্তু এটা মালিকানা আমাদেরই থেকে যাচ্ছে। আমরা তাদেরকে টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োগ করতেছি, যে যেমন আমরা পিসিটিতে করলাম। তারপরে বে টার্মিনালে যেটা হবে সিসিটি 1 যেটা হবে সেটা করবে হলো সিঙ্গাপুর, আর সিসিটি 2 যেটা করবে এটা হলো ডিপি ওয়ার্ল্ড। ঠিক একইভাবে এনসিটির জন্য গভর্নমেন্ট লেভেলে যে দুই দেশের মধ্যে যেই চুক্তি হয়েছিল সেই অনুসারে কাজ চলমান রয়েছে। এটা আপনার মানে দুইটা দেশেরই যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুসারে চলছে। রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে নীতি নির্ধারণের পর্যায়ে এটার সিদ্ধান্ত চলছে, এবং এটা এখনও তো আপনারা দেখছেন যে এটা যেই নিয়োগ প্রক্রিয়া ওইভাবে এখনও ফাইনালাইজ হয় না। তো আমাদেরও নিজস্ব একটা এটার ব্যাপারে ট্রানজ্যাকশন অ্যাডভাইজারও ওটা নিয়োগ করা আছে। সে এই ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ওনারা কাজ করছেন। আশা করি হয়তো বা আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজারের রিপোর্ট আমরা পেলে তখন আমরা বুঝতে পারবো। আমরা যেটাই করি না কেন, রাষ্ট্রের স্বার্থ হলো সবার আগে, দেশের মানুষের স্বার্থ সবার আগে। কারণ আমরা এখানে এসেছি, আমরাও কিন্তু এখানে কেউ পারমানেন্ট না, বুঝতে পারছেন? কাজে আমাদের হাতে যে কাজটা হবে এটা নিয়ে যেন দেশ এবং মানুষ যেন উপকৃত হয় এবং রাষ্ট্রের যে স্বার্থ সেটা যেন নিশ্চিত হয়, সেটা করেই এটা সর্বোচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তা আমি মনে করি যে এটা কোনো মালিকানা কাউকে দেওয়া হচ্ছে না। এটা এই কথাগুলো যেটা বলা হয় এগুলো আসলে বিভ্রান্তিকর। আপনি দেখেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে হলো পিএসসি সিঙ্গাপুর 5টা টার্মিনাল অপারেট করে, ডিপি ওয়ার্ল্ড বোধহয় 6টা না 7টা টার্মিনাল অপারেট করে, জাস্ট পাশের দেশে। সেম হলো আপনার শ্রীলঙ্কাতে। আমাদের যে পিসিটির যে সিও মিস্টার এরউইন, উনি কিন্তু ইয়ের থেকে এসেছেন, এই শ্রীলঙ্কা থেকে। উনি শ্রীলঙ্কাতে 8 বছর ছিলেন। তো এই জন্য আমি বললাম যে এখানে আসলে কোনো আমাদের সার্বভৌমত্ব মালিকানা চলে যাচ্ছে না। রাদার আমরা যখন ফরেন আইটিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে, এইটার থেকে আমরা আর্থিকভাবে আরও ম্যাক্সিমাম বেনিফিটেড হব। দ্বিতীয়ত হলো এইটার মাধ্যমে আমাদের কিন্তু এফিসিয়েন্সি নিশ্চিত হবে, কারণ তখন টার্মিনাল টু টার্মিনাল কম্পিটিশন লাগবে। অ্যান্ড থার্ড ওয়ান হলো যে এটার মাধ্যমে আপনি যেই হ্যান্ডলিং এবং ডেলিভারি এটা ফাস্ট করতে পারবেন। যেমন আজকে মনে করেন আমাদের ডিপি ওয়ার্ল্ডের যদি কোনো টার্মিনাল এখানে অপারেট করে, ওরা কী করবে, এখান থেকে দুবাইয়ের সাথে ডাইরেক্ট শিপিং লাইন করে দেবে। তো এখান থেকে যদি দুবাই ডাইরেক্ট শিপিং লাইন করে, দুবাই থেকে ইউরোপ, তো সিঙ্গাপুরে যাওয়া এবং সিঙ্গাপুর থেকে আসার জন্য যে মনে করেন 20 দিনের মতো সময়, এটা তো সেভ হয়ে যাবে। তো অটোমেটিকলি দেখবেন জাহাজের ভাড়া কমে যাবে, কন্টেনারের ভাড়া কমে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে যে ভবিষ্যতে আমরা জাহাজ এবং কন্টেনারের ভাড়া কত কমানো যায় আর কত এফিসিয়েন্ট করে স্পিডে ডেলিভারি দেওয়া যায়। এর জন্য আপনার টার্মিনালগুলো ফরেন টার্মিনাল অপারেটার্সদের কাছে দিলে একের সাথে আরেকজন দেখবেন যে কম্পিট করবে, এবং তারা তখন কার্গো তাদেরই জেনারেট করবে। এখন তো মনে করেন আমরা কার্গো জেনারেট করছি না, কার্গো মানে ইন্টারনাল যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিমান্ড অনুসারে আসছে, কিন্তু তখন দেখা যাবে তারা আপনার যেই রিজনাল কানেক্টিভ হিসেবে, রিজনাল হাব হিসেবে কাজ করবে, এখান থেকে ট্রান্সশিপমেন্ট করবে, কোস্টাল কানেক্টিভিটি এস্টাবলিশ করবে। তখন কিন্তু আপনার এই সাপ্লাই চেনটা ডাইভার্সিফাইড হয়ে যাবে, নতুন রুট ওপেন হবে এবং কার্গো ভলিউম তখন বেড়ে যাবে। এই জন্য আমরা নিজেরা করলে মেইনই হলো যে এই কম্পিটিটিভ যেই অ্যাডভান্টেজ সেটা আমরা পেতে পারবো না।
এটা ওনারা আসলে তখন, কারণ ওনাদের তো প্রফিট করতে হবে, নাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না। করবে? আমি কোথাও যদি ইনভেস্টমেন্ট করে আমি তো চাই এটা রিটার্ন চাই। তো এই কারণে ওনারা তখন এটাকে আরও এফিসিয়েন্ট করার জন্য চেষ্টা করবে। নেক্সট পয়েন্ট হলো যে আপনার যে আমাদের কন্টেনার হ্যান্ডলিংয়ের যেই রেট যে হারে আমাদের বাড়তেছে, আমাদের কিন্তু ভবিষ্যতে এই কন্টেনারাইজেশনেই যেতে হবে। তো কন্টেনারাইজেশনে গেলে ওখানে অত্যন্ত আধুনিক টেকনোলজি লাগবে। আমাদের এখন দেখেন সিসিটি এনসিটিতে যে ইয়েগুলো আছে, ইকুইপমেন্টগুলো, এগুলো কিন্তু বয়স অলরেডি শেষের দিকে। এইগুলো আমরা যদি এখন নতুন টেকনোলজি আমাদের আনতে হবে, অলরেডি কিন্তু এটা মানে ওভারডিউ হয়ে গেছে। কারণ যেটা আপনার চলার কথা 16 ঘন্টা, সেটা আমরা 24 ঘন্টা চালাচ্ছি। যেটা আপনার মনে করেন 20 বছর চলার কথা, সেটা অলরেডি 10 বছরে ওভাররান করে চলে গেছে। এই ইকুইপমেন্টগুলো যদি আমরা এখন চেঞ্জ করে নতুন ইকুইপমেন্ট আনতে যাই, কি পরিমাণ টাকা লাগবে আপনি চিন্তা করেন। এখন একটা মানে বাজারে একটা নর্মাল যে আপনার কি গেন্টি ক্রেন, এটা 70-80 কোটি টাকার মতো খরচ হয়। কত টাকা খরচ করা লাগবে? আমাদের তো দরকার কি, ইমিডিয়েটলি আমাদের দরকার সক্ষমতা, সার্ভিসটা দরকার, যাতে আমাদের এই ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, ওগুলো যাতে ত্বরান্বিত হয়, সেটার জন্য আমাদের দরকার এফিসিয়েন্ট পোর্ট এবং ক্যাপেবল পোর্ট। তো ফরেনাররা আসলে কি করতেছে, তারা তো নতুন ইকুইপমেন্ট নিয়ে আসতেছে। দেখেন পিসিটি কিন্তু এখন পর্যন্ত ওরা ফুল অপারেশনে যেতে পারে না, কারণ ওরা যে ক্রেনগুলো অর্ডার দিচ্ছে ওগুলো আসতে আরও প্রায় 1 বছর লেগে যাবে। তো আমরা কিন্তু ঠিকই তাদের কাছ থেকে যে 5 মিলিয়ন টিউসে 0.5 মিলিয়ন টিউসের যে ক্যাপাসিটি চার্জ, ওটা পাচ্ছি। ওনারা আমাদের আপফ্রন্ট মানি দিয়েছেন $20 মিলিয়ন। ওটা আমাদের জাস্ট একদম মানে থোক সাইনিং মানি আমাদের অ্যাকাউন্টে রয়েছে, ফরেন কারেন্সি। তো ওনারা আমাদেরকে এই থোক বরাদ্দ দিলেন, ইকুইপমেন্ট নিজেরা কিনছেন, আবার 0.5 মিলিয়ন টিউসের ক্যাপাসিটি চার্জ আমাদেরকে দিচ্ছেন। এখন আপনি বুঝেন, তাহলে আমরা তো ইকুইপমেন্ট আমাদেরও কিনতে হতো, প্রায় 1200 কোটি টাকার আমাদের ইকুইপমেন্ট কিনতে হতো। এটা তো আমাদের এখন কেনা লাগতেছে না, ওনারাই কিনবে। এবং কন্ট্রাক্ট সাইন হওয়ার পর থেকে কিন্তু পেমেন্ট ওনারা করে যাচ্ছে আমাদের। তা আমাদের এই এনসিটি সিসিটিতেও আপনার এই যেই ক্যাপাসিটি, এটা বাড়াইতে হলে এখন আমাদের নতুন আবার ইকুইপমেন্ট কিনতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি এর আগে বলেছি, যে আজকে যদি ইউএই যদি এখানে আসে, ওনারা দেখবেন যে ওরা কার্গো জেনারেট করার জন্য তখন মাল্টিপল রুট তারা ওপেন করতে হবে ওনাদের, নাইলে ওনারা লস করবে। ব্যাখ্যা দিচ্ছে স্যার, যেটা এটা আমাদের কোনো কর্মসংস্থান এক্সিস্টিং। আচ্ছা, আর একটা বিষয় হলো যেটা আপনার এই যে বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে আসে যে কর্মসংস্থান হবে না আমাদের। এগুলো পোর্ট আপনার মনে করেন যখন হবে, আমাদের ট্রানজ্যাকশন এজভাইজারও ওনারা ওইভাবে কাজ করতেছেন, যে হিসাবগুলো করে কোনো লোকের এখানে হবে না, চাকরি যাবে এটা বলে একটা মানে জাস্ট বিভ্রান্তি সৃষ্টি করা। একটা লোকেরও চাকরি যাবে না, বন্ধুরা চাকরি যাবে কীভাবে? তাহলে আমরা কি জন্য আছি বলেন? আমার কর্মচারীর চাকরি চলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো বলেন? এটা কোনোদিন হতে পারে না। এগুলো হলো জাস্ট বিভ্রান্তি করার জন্য। হ্যাঁ, না সেটাই আমাদের এই এনসিটিতে যারা আছে তারা আমাদের এক্সিস্টিং স্ট্রেংথেরই লোক, মানে চিটাগং কোর্টেরই লোক ওখানে কাজ করছে। তো ওদের চাকরি কীভাবে যাবে বলেন? অন্য লোক ওইটা যদি ওখানে অন্য লোক এসেও কাজ করে, ওটা আমাদের স্ট্রেংথে থাকবে। আমি কি তাকে সার্টে করে দিতে পারবো বলেন? পারবো? এটা সম্ভব? এটা সম্ভব। রাদার এটার মাধ্যমে আরও নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। যেমন পিসিটিতে দেখেন, পিসিটিতে ওনাদের সিইও আর হলো বোধহয় 2 জন আছে মানে বিদেশি, আর বাকি সব কিন্তু আমাদের দেশে, এবং তারা ফরেন কারেন্সিতে বেতন পাচ্ছে। আর এইটার মাধ্যমে কিন্তু আমাদের বিদেশে আরও স্কিল ম্যান পাওয়ারও তো পাঠানোর সুযোগ হবে। কারণ আমরা চাচ্ছি একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করতে, যেখানে এই ইকুইপমেন্টগুলো অপারেট করে তাদের সার্টিফিকেশন করে তাদেরকে আমরা বিদেশে পাঠাই দেবো। ওনারা লাখ লাখ ডলার ইনকাম করে নিয়ে আসবে বিদেশ থেকে। এখন তো আমরা এটা মানে এটা করতে পারছি না। এই অপারেটরটা ভেরি এক্সপেন্সিভ অপারেটর, তারা স্কিল ম্যান পাওয়ার। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাতে পারবো, তাদের ডিমান্ড আছে।
আচ্ছা, পানগার বিষয় যেটা বলেছেন, পানগাতে আমরা যে কিছু প্রতিবন্ধকতা ছিল ওটা অলরেডি আমরা উত্তোলন করেছি। যেমন জাহাজের ভাড়া ফিক্সড করা ছিল, এটা এখন মার্কেট ডিপেন্ড করে দেওয়া হয়েছে। ওটা আদেশ যেটা 22 ছিল সেটা আমরা ক্যান্সেল করেছি। কাস্টমসের কিছু কাজ সহজীকরণ করা হয়েছে। তো এখন আপনার পানগাতে আমরা চাচ্ছি যে এখানে ভালো অপারেটর নিয়ে আসার জন্য, কারণ ওখানে আমরা অনেক সম্ভাবনা দেখছি। বিশেষ করে ওখানে আমরা যেটা আপনাদেরকে বললাম যে তুলার জন্য একটা যদি আমরা ফ্রি জোন করে রাখতে পারি, তাহলে এখান থেকে সরাসরি ঢাকার আশেপাশে সব জায়গায় তুলার ডেলিভারিটা দেওয়া সহজ হবে। তো এটা হয়তো আমাদের আর কয়েক মাসের মধ্যে আপনারা দেখবেন যে পানগার একটা ভালো সুফল আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রাণ হল চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের প্রাণ হল কর্ণফুলী। আজকে আপনার বক্তব্য থেকে কর্ণফুলী নদীকে ভালো রাখার কোনো বক্তব্য আমরা পাইনি। আমি ভালো না রাখার আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনাদের কর্ণফুলী নদীতে প্রায় 20টির মতো চলে এই যে বালুমহলের বক্স। দীর্ঘ বছর আপনারা এখান থেকে ইজারা দিয়ে টাকা আয় করেছেন, পাশাপাশি বন্দরের অধীনে যে নদীকে স্বচ্ছ বিগত 4 বছর যাবৎ আপনাদের অধীনে হালদা নদীর মোহনা থেকে এখানে ডায়মন্ড সিটিদের পর্যন্ত যে সবগুলো আছে সেগুলো কিন্তু ইজারা হচ্ছে না, যার কারণে বন্দরের যে 2 বছরের কারণে অনেক চলাচল করবে। কিন্তু প্রতিদিন কিন্তু 5 লক্ষের অধিক বালু, সিএফটি 5 লক্ষ সিএফটির অধিক কিন্তু বালু উত্তোলন হচ্ছে অবৈধ। তাহলে একদিকে অবৈধ বালু উত্তোলনকারীদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন, আরেকদিকে হলো বন্দরের যে প্রতি বছর একটা রাজস্ব মাত্র রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে কর্ণফুলী নদীকে স্বচ্ছ রাখার জন্য আপনাদের যে কাজটা করা উচিত ছিল বা বন্দরের ইজারা দেওয়া উচিত ছিল সেটা না করার কারণটা কি, এবং অবৈধভাবে যারা বালু উত্তোলন করতেছে প্রকাশ্য সে বন্দরের নিয়ন্ত্রণ না করা এবং তার রহস্যটা সেটা আমি জানতে চাই। ধন্যবাদ। আমি এটা সংক্ষেপে বলি। অলরেডি এটা আমি ঈদের আগেই আমার মেম্বার এবং চিফ হাইড্রোগ্রাফারকে নির্দেশ দিয়েছি যে আমরা অতি দ্রুত বালুমহল ইজারা দিয়ে আমরা বালুমহল দিয়ে দেব। এইটা হলে তখন হবে কি আপনার আমাদেরও একটা রেভিনিউ আসবে এবং একটা আমাদের কন্ট্রোল থাকবে, এবং যে কেউ যেখানে সেখানে এইভাবে বালু উত্তোলন করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, চাঁদাবাজিও করতে পারবে না। ওইটা বন্ধ করার জন্য আমরা বালুমহল ইজারা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা এটা অলরেডি আমি অনুমোদন করে দিয়েছি, মানে অফিসিয়ালি অনুমোদন হয়ে গেছে। এখন আপনার বিজ্ঞপ্তি দিয়ে তারপরে এটা টেন্ডার করে আমরা নিয়োগ করে দেবো। এটা খুব দ্রুতই করবো, মানে উইদিন এ মান্থ ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। এডিশনালি বলে দেন স্যার, ক্যাপিটাল ড্রেজিং এর কাজ নেওয়া হয়েছে, মেইনটেইন ড্রেজিং এবং অবৈধ বালু উত্তোলনের জন্য প্রতিনিয়ত স্যার মোবাইল কোড আমরা করেছি। আচ্ছা, এটা অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে যেটা আরেকটা বলি, আমরা কিন্তু গতকালকেও একটা মোবাইল কোড পরিচালনা করা হয়েছে। তো কন্টিনিউয়াস আমরা মোবাইল কোড পরিচালনা করছি প্রতিদিন, এবং ক্যাপিটাল ড্রেজিংটা শেষ হয়ে গেলে আমরা মেনটেন্স ড্রেজিংয়ের অলরেডি আমরা জয়েন্ট সার্ভে করে একটা প্ল্যান করছি, করে ওইটা আমরা এনশিওর করবো। কাজে যত তথ্য কেউ করতে পারবে না, এটা একটা ডিসিপ্লিনের ভিতরে আমরা আনতেছি। আপনি যেটা প্রশ্নটা করেছেন, এই প্রশ্ন আমার অনেক আগেই ছিল, এই জন্য সেজন্য আমি বললাম তো অলরেডি বালুমহলের এটা অনুমোদন হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কন্টেনার ভলিউম হ্যান্ডেলিং, আচ্ছা এটা আমি আপনাকে বলি। এটা হলো আমাদের যে স্টাডিতে আসছে যে আমি যে ফিগারটা বলেছি যে এখন আমরা 3.5 মিলিয়ন ইউজ করছি। এটা কিন্তু এই গত যে ট্র্যাক রেকর্ডে যেটা আছে অ্যাভারেজে 7% গ্রোথ, অ্যাভারেজে 7%। তো সেই অনুসারে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু এটা ওইভাবে পৌঁছাবে। কিন্তু এই যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, তারপরে আপনার এই যে যেটা বললাম যে আপনার ট্রেড যদি আমাদের ডাইভার্সিফিকেশন হয়, তারপরে আমাদের যদি নতুন নতুন ট্রেড রুট ওপেন হয়, আমাদের বন্দরের ক্যাপাসিটি বাড়ে, তখন কিন্তু এটা আরও বেড়ে যাবে। এটা কমার কোনো সম্ভাবনা নাই, বুঝতে পারছেন? কারণ আলটিমেটলি ভবিষ্যতে আগামী 8-10 বছরের ভিতরে কিন্তু যত ইনভেস্টমেন্ট বাংলাদেশে ম্যাক্সিমাম আসবে। পৃথিবীর আর অন্য কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে আপনার মনে করেন এইভাবে একটা ডেমোগ্রাফিক ইয়াং জেনারেশনের একটা ডিভিডেন্ড আছে। আর দ্বিতীয়ত হলো যে আমাদের যে লোকেশন, এই লোকেশনে আসলে আমরা উভয় মানে ইস্ট অ্যান্ড ওয়েস্টের যেই ট্রেড রুটের মাঝে অবস্থান করতেছি। আমাদের একটা বড় ধরনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
এই সম্ভাবনার কারণে আমাদের হয়তো বা যেই ট্র্যাজেক্টরি এটা আরও বেড়ে যেতে পারে। সরি। সো আমি মনে করি যে যেটা করা হচ্ছে এটা আমাদের প্ল্যানের সাথে আছে, এবং এটা আরেকটা আপনাদেরকে বলি, এই কোশ্চেনগুলো কিন্তু আসাই স্বাভাবিক, আমারও আসে। কারণটা কি? কারণ আমাদের কোনো ম্যারিটাইম পোর্ট স্ট্র্যাটেজি নেই। আজকে যদি ম্যারিটাইম পোর্ট স্ট্র্যাটেজি থাকতো তাহলে কি হতো, কোন বন্দরের সক্ষমতা কত থাকতে হবে, কোনটার পরে কোনটা আসবে, কোন বন্দর কী ধরনের কার্গো হ্যান্ডেল করবে, কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট এফিশিয়েন্ট হবে, এবং কিভাবে আপনার রেগুলেটরি ফ্রেমওয়ার্কগুলো থাকবে, এই বিষয়গুলো সামগ্রিকভাবে একটা সাস্টেইনেবল এবং কনসিস্টেন্ট যে আপনার ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ বন্দরের, এটা একটা স্ট্র্যাটেজির ভিতর থাকার কথা। তো যার ফলে হয়েছে কি, আমাদের স্ট্র্যাটেজি না থাকাতে আমরা কি করি, যখন যে মনে করি এটা হয়তো বা চিন্তা করি হ্যাঁ এইভাবে আগে, এই যে আপনার ইন্টার যে পোর্টের ভিতরে যে একটা কনসিস্টেন্সি ওটা থাকে না। এখন মনে করেন আমাদের ম্যারিটাইম কানেক্টিভিটি শুধু সিতে না, এটা রিভার রোডেও রয়েছে। তাহলে আমাদের নদী বন্দরগুলা, সমুদ্র বন্দর, এর সাথে ইভেন ল্যান্ড পোর্ট, এয়ারপোর্টও আসবে। সব মিলে যে ন্যাশনাল যে লজিস্টিক প্ল্যান, তার সাথে আমাদের ম্যারিটাইম পোর্ট স্ট্র্যাটেজি থাকতে হবে। এই জন্য আমরা কিন্তু আসার পরে এই পোর্ট স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করছি, এবং এটা সরকার অনুমোদন দেওয়ার পরে আমরা জায়গাকে নিয়োগ করেছি, এবং জায়গার অর্থায়নে আমরা এই কাজটা করতেছি। ওইটাতে আমি এটার ফোকাল পয়েন্ট হিসেবে আছি। তো আশা করি এই বছরের শেষের নাগাদ আমরা এটা এই ন্যাশনাল ম্যারিটাইম পোর্ট স্ট্র্যাটেজিটা আমরা সাবমিট করতে পারবো বাই নভেম্বর। এটা হয়ে গেলে ইনশাল্লাহ এটা একটা বড় কাজ হয়ে আজকে ভবিষ্যতে এই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এইটা যাতে সবসময় যাতে সমুন্নত থাকে, আমরা যাতে কখনো ট্র্যাপে না পড়ি, আবার কখনো যেন আমাদের ওয়েস্টেজও না হয়, ওই জিনিসটা তখন এই স্ট্র্যাটেজির মাধ্যমে এটা ইনশাল্লাহ নিশ্চিত হবে। ধন্যবাদ চেয়ারম্যান আপনাকে। আমি বলছি আমি যে স্যারের কাজ করি, আপনাকে অভিনন্দন। আসলে দীর্ঘদিন আমরা টার্মিনাল এবং মাতারবাড়ি নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনার সময় এসেই আমরা দুটার মোটামুটি একটা বাস্তব রূপ দেখতে পাচ্ছি। এখন আমার কয়েকটা বিষয় জানার আছে। প্রথমত মাতারবাড়ির এই আমরা কন্ট্রাক্ট সাইন করেছি, এই কাজটা কখন নাগাদ শুরু হতে পারে, মানে কন্ট্রাক্টরটা কখন নাগাদ শুরু করবে, এটা একটা। আর টার্মিনালে আপনারা আগে যে চুক্তিগুলো করেছেন সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে, সেই চুক্তি আমাদের তারা ফিজিক্যাল ওয়ার্কগুলো কখন করতে পারে, বা তাদের সাথে চুক্তিটা কখন ফাইনাল হতে পারে। কারণ আমরা এখন অ্যাক্সেস চ্যানেল এবং রিপোর্টারের কাজ করবো। আমরা যে প্রসেস সাইন হয়েছে, যেটা অলরেডি আপনার ওয়ার্ল্ড ব্যাংক এগ্রিমেন্ট করেছে গতকালকে নিউইয়র্কে। তো তারা কাজটা কখন করবে, মানে সাইমultaneously কাজগুলো হবে কিনা, 2031 আপনারা যেটা বলছেন, তখন কি কার্গো হ্যান্ডলিং সম্ভব হবে কিনা, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা আমাদের যে টার্মিনাল যে প্রজেকশন আছে প্রায় 5 মিলিয়ন টিউএস, সেটা প্লাস আমাদের যে মাতারবাড়ি 1.66 মিলিয়ন টন 2030 সাল পর্যন্ত। তো এই পরিমাণ কার্গো হ্যান্ডলিং করতে হলে আপনার চট্টগ্রাম নগর এবং আমাদের যে মেন কমিউনিকেশন আর্টারিগুলো আছে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং চিটাগং কক্সবাজার হাইওয়ে, এই আর্টারিগুলো কি আসলে ক্যাপাবল কিনা আমাদের এত লোড নেওয়ার জন্য, এটা নিয়ে আপনাদের এই যে মেগা প্রকল্পগুলোর সাথে কি কোনো স্টাডি আছে কিনা, বা আপনারা কি ভাবছেন, মানে আমরা সেই 29 সালে গিয়ে কি আবার একটা সড়কের জন্য অপেক্ষা করবো কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন করেছেন। প্রথমত আপনাদের একটা আছে, সবাই কিন্তু দেখতে চায় যে কাজ কবে শুরু হবে। তো কাজ শুরু করাটা কিন্তু সহজ, কিন্তু তার আগের যেই প্রক্রিয়াগুলো এটা খুব কঠিন। এগুলো আমাদের হয়ে গেছে। আমার মনে হয় যে আমরা যে মাইলস্টোন সেট করেছি ইনশাল্লাহ কাজ ওইটা অনুসারে শুরু হয়ে যাবে। মাতারবাড়িতে আগামী মাসেই গ্রাউন্ড ব্রেকিংটা হবে, মানে মে মাসে। তো গ্রাউন্ড ব্রেকিংটা হয়ে গেলে আমার মনে হয় এই কাজটা আশা করি আমরা 28-এর ভিতরে ইনশাল্লাহ শেষ হবে, কোনো এটা সন্দেহ নেই। আর বে টার্মিনাল যেটা, এটা আমাদের আরও যেই প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। শেষ হয়ে গেলে নভেম্বর নাগাদ হয়তো বা আপনারা দেখতে পারবেন যে এখানেও গ্রাউন্ড ব্রেকিংটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই বছরের সব। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ বেঁচে থাকবো। আচ্ছা, আর একটা কোশ্চেন আনসার হয় না, আমি জাস্ট একটা, উনি একটা কোশ্চেন করেছেন, সেটা হলো যে লজিস্টিক্স মাল্টিমোডাল যে কানেক্টিভিটির বিষয়। আসলে কিন্তু পোর্ট
হিন্টারলেট কানেক্টিভিটি এবং মাল্টি মডাল যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা না হলে কিন্তু পোর্ট এফিশিয়েন্ট হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের ম্যারিটাইম পোর্ট স্ট্র্যাটেজির ভিতরেও আসবে।